আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটা হলো তাদের জন্য যাদের জৈব যৌগ দেখলে হাত পা কাঁপুনি শুরু হয়ে যায়, একটু ভয় ভয় কাজ করে ভিতরের মধ্যে, এবং জৈব যৌগ দেখলেই মনে হয় যে কি একটা চ্যাপ্টার, এটা পড়া তোমার দ্বারা কখনো পসিবল না। তো তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে বলে আমি মনে করি। তো জৈব যৌগ থেকে ডিউ এ ইউনিটে যারা পরীক্ষা দিবা তাদের মিনিমাম 3.5 মার্কস আসবে, মিনিমাম 3.5 মার্কস। আর যারা ইঞ্জিনিয়ারিং এক্সাম দিবা এবং যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট তাদের জন্য জৈব যৌগ অধ্যায়টা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে মিনিমাম 15 থেকে 20 মার্কের কোশ্চেন আসবে বুয়েটে অথবা সিকিআর রুয়েটে। ওকে, বুয়েট অথবা সিকিআর রুয়েটে মিনিমাম 15 থেকে 20 মার্কের কোশ্চেন হবে জৈব যৌগ থেকে। তো তোমার যদি এই মুহূর্তে জৈব যৌগের ভয় থাকে এবং জৈব যৌগের ভয়টা কাটাতে না পারো, তাহলে বুঝতেই পারতেছো অ্যাডমিশনে একটা বড় রকমের মারা খাবা। এবং এই অধ্যায়টাকে অ্যাভয়েড করার কোনো ওয়েই নাই। কেমিস্ট্রিতে এই অধ্যায়টাকে অ্যাভয়েড করার কোনো ওয়ে নাই। এইচএসসি তে হয়তো বা অ্যাভয়েড করার ওয়ে ছিল, বাট অ্যাডমিশন টাইমে এসে এই অধ্যায়কে অ্যাভয়েড করা মানে নিজের পায়ে নিজে কুড়াল দাও। তাহলে যেহেতু অ্যাভয়েড করার কোনো রাস্তাই নাই, তাহলে তুমি শুরু করবা কিভাবে? এই জায়গায় হচ্ছে কোশ্চেন, যে শুরু তো আগে করো। অনেকে হচ্ছে জৈব যৌগে এইচএসসি লাইফে জীবনে করে নাই, এইচএসসি লাইফে ঠিক মতো করে নাই, তার জন্য তার ভিতরে একটা ভয় কাজই করতেছে, তার ভিতরে একটা ভয় আছে, সে শুরু করতেই পারতেছে না, শুরুটা স্টার্ট কিভাবে করবে এটাই বুঝতেছে না। তো এইচএসসি তে যারা কিচ্ছু করো নাই, মানে জৈব যৌগ ঠিকঠাক মতো পারো না, অথবা যারা হালকা পাতলা করছো বাট সেইভাবে ডিপলি করো নাই, তারা কিভাবে এই এইচএসসি কে এসএসসি থেকে অ্যাডমিশনের দিকে ট্রান্সফার হবা? এই জিনিসটা তোমার তখনই হবে। প্রথমে আমি বলি, জৈব জগতে মিনিমাম তোমার 17 থেকে 18 ঘন্টা সময় দিতে হবে, মিনিমাম 17 থেকে 18 ঘন্টা দিতে হবে পুরো চ্যাপ্টারটা কভার করার জন্য। এবং ম্যাক্সিমাম বলতে গেলে 50 থেকে 60 ঘন্টা দেওয়া উচিত। এই জৈব জগতে 50 থেকে 60 ঘন্টা দেওয়া উচিত। তো এক মাসে যদি ডেইলি তুমি জৈব যৌগের প্রতি ডেইলি রেগুলার 2 ঘন্টা সময় দাও, তাহলে তোমার 60 ঘন্টা 30 দিনের মধ্যেই কভার হওয়া উচিত, 30 ডেজ এর মধ্যে। যাদের একবারই জীবনে জৈব যৌগ পড়ো নাই, তাদের ওই 60 ঘন্টা মানে 30 দিন, দিনে যদি 2 ঘন্টা করে টাইম দাও, সেক্ষেত্রে হয়ে যাওয়া উচিত। আর যদি তুমি তাও এক সপ্তাহের মধ্যে কভার করতে পারবা, তো 60 ঘন্টা তুমি দিনে 15 ঘন্টা নিলে 4 15 60, দিনে 10 ঘন্টা নিলে তোমার হচ্ছে 6 দিনের মধ্যে শেষ হয়ে যেতেছে। তো মিনিমাম 50 থেকে 60 ঘন্টা দেওয়া উচিত, এবং 17 18 ঘন্টার মধ্যে বেসিক সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং 60 ঘন্টার মধ্যে টোটালি কভার করতে পারবে। এখন কিভাবে শুরু করবা, শুরুটা কিভাবে করবা? শুরুটা যদি তোমার এইচএসসি তে একবারই করা না থাকে, আমি বলবো, আমি হাইলি রেকমেন্ড যে এইচএসসি রিলেটেড ক্লাস দেখবা, জৈব যৌগের এইচএসসি রিলেটেড ক্লাস দেখবা। এবং ক্লাস দেখার পর যে কোনো একটা টেক্সট বুক, সেটা হইতে পারে হাজারি স্যার অথবা কবির স্যার, হাজারি স্যার অথবা কবির স্যার। তো আমার কাছে বেটার মনে হয় কবির স্যারের বইটা জৈব যৌগ পড়ার জন্য। কেমিস্ট্রির জন্য যদিও হাজারিনাগ স্যারের বইটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং হাইলি রিকমেন্ডেড, কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয়েছে জৈব যৌগ পড়ার জন্য কবি স্যারের বইটা পড়া প্রথমে একজন স্টুডেন্টের অতীব অতীব জরুরি। কারণ জৈব যৌগের পার্টটা কবির স্যারের বইয়ে অনেক সুন্দরভাবে সাজানো এবং গোছানো ভাবে আছে, যেটা হাজারিনাগ স্যারের বইয়ে নাই। তো কবির স্যারের বইটা তোমরা পড়তে পারো। এখন কবির স্যারের বইটা যখন সাপোজ তুমি হচ্ছে ক্লাস করতেছো, যে কোনো একটা প্ল্যাটফর্মে ক্লাস করতেছো জৈব যৌগে, ক্লাস করা এইচএসসি এর ক্লাস করতেছো, এবং করার সাথে সাথে কবির স্যার বলো হাজারি স্যারের বই বলো, ওই রিলেটেড যা যা ইনফরমেশন আছে সেগুলা পড়বা, সেগুলা ইনফরমেশন পড়তে থাকবা। এবং ক্লাসটা করতেছো রেগুলার, তুমি বই থেকে দাগাবা, বই পড়বা। এখন বসে বসে নোট করার কোনো টাইম নাই। বসে বসে নোট করার টাইম ছিল এইচএসসি তে, এখন বসে বসে যদি নোট করো, তাহলে সেটা হবে সর্বোচ্চ লেভেলের গাধামি, সর্বোচ্চ লেভেলের গাধামি। বসে বসে নোট করতে হবে না, প্র্যাকটিস করবা। তুমি খাতার মধ্যে যা খুশি লেখো, এমনি এমনি যেমনি খুশি লেখো, বাট ওই যে সাজায় গুছায় জৈব যৌগের একটা সুন্দর নোট খাতা থাকবে, এই নোট খাতা এখন তৈরি করার কোনো টাইম নাই। এইচএসসি তে যদি করছিলাম তাহলে ওকে, ইটস গুড, বাট এখন এসে এটা করার মতো কোনো সময় নেই। এখন জাস্ট তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখন এই জায়গায় আসে যে ভাই আমি তো ক্লাস করলাম, বইটাও শেষ করলাম, শেষ করার পর কোনো বিক্রিয়া মনে নাই, তাহলে আমি মনে রাখবো কিভাবে? মনে রাখার টেকনিকটা কি, বা আমি কিভাবে মনে রাখতাম? দেখ ভাই, তোরও মনে থাকে না, আমারও মনে থাকতো না। তো কিভাবে আমি এটা মনে রাখার কৌশলটাকে আয়ত্ত করছিলাম, এটা একদিনে কিন্তু হবে না। সেটা কিভাবে করতে হবে? রেগুলার আসবে। তো মনে রাখবা কিভাবে? সেটা রাখবা হচ্ছে, ধরো তুমি হচ্ছে SN1 পর্যন্ত পড়ছো, এখন তুমি আজকে নতুন দিকে যাইতেছো, তুমি হচ্ছে অ্যালকেন অ্যালকাইনের রিঅ্যাকশন গুলো করবা। তার আগে আমি যে কাজটা করতাম, যে তার আগে আমি বইটা বন্ধ রেখে
SN1 পর্যন্ত সমস্ত রিয়াকশন মনে করার চেষ্টা করতাম এবং খাতায় লিখতাম, এবং যেই যে রিয়াকশন গুলা মিস যেত সেই রিয়াকশন গুলা আবার বই থেকে খুলে দেখে নিতাম, তারপর আমি নতুন টপিকে যাইতাম। এবং এটা শুধু একদিন না, প্রতিটা দিন, যত দিন পর্যন্ত আমি জৈব যৌগ পড়ছি এবং যতদিন কেমিস্ট্রি পড়ছি, প্রতিটা দিন আমি এই কাজটা করতাম। প্রতিটা দিন আমার মিনিমাম 30 থেকে 40 মিনিট রাখতাম, যেখানে আমি জৈব যৌগের সব রিয়াকশন গুলা মনে রাখার চেষ্টা করতাম, মনে করার চেষ্টা করতাম, রিকল করার চেষ্টা করতাম। রিকল মেমোরি ইজ মোর দেন ইম্পর্টেন্ট দেন অ্যাক্টিভ মেমোরি। তুমি যত বেশি রিকল করে মনে করার চেষ্টা করবা, তত ওই জিনিসটা বেশি দিন থাকবে। এবং যেই রিয়াকশন গুলো দেখতেছো অনেক বেশি ইম্পর্টেন্ট, বারবার ঘুরায় ফিরে আসতেছে, তোমার মাথার মধ্যে মনে থাকতেছে না, যে সংকেতগুলো তোমার মাথায় ঢুকতেছে না, সেই সংকেতগুলা তুমি হচ্ছে একটা স্টিক নোট বানাও, দেওয়ালের মধ্যে টাঙ্গায় রাখো। সেগুলো যেন ঘুমানোর আগে একবার দেখো, ঘুম থেকে উঠে একবার দেখো। তাহলে যে জিনিসটা হবে, সেই রিয়াকশন গুলো তোমার মেমোরির মধ্যে একটা ম্যাপিং হয়ে যাবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট জৈব যৌগের জন্য, তুমি রিয়াকশন জানো বাট ম্যাপিং করতে পারো না। অর্থাৎ তোমাকে যদি একটা যৌগ ধরাই দেয়, অ্যালকেন থেকে তোমাকে বললো বেনজিন যাইতে, তুমি বেনজিন যাইতে পারো না। অথবা অ্যালকেন থেকে বললো তোমাকে ফেনল যাইতে, তুমি এই ট্রান্সফর্ম করতে পারো না। তাহলে এটা তোমার জৈব যৌগ অধ্যায়টা পুরো পড়ার পরও তোমার এটা ব্যর্থতা থাকবে। তো তুমি চেষ্টা করবা পুরো অধ্যায় শেষ করার পর এই যে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে ট্রান্সফর্ম করে, নিজে হাতে লিখে চিন্তা ভাবনা করে, কিভাবে ধরো অ্যালকেন থেকে কিভাবে বেনজিনে গেলাম, এবং বেনজিন থেকে কিভাবে আমি অ্যালকোহলে গেলাম অর্থাৎ ফেনলে গেলাম, এবং ফেনল থেকে কিভাবে আমি ডাইজেনিয়াম লবণে গেলাম, এবং ডাইজেনিয়াম লবণ থেকে আবার কিভাবে ফেনল আসলাম, ফেনল থেকে আবার কিভাবে বেনজিন আসা যায়, বেনজিন থেকে আবার কি অ্যালকেন আসা সম্ভব কিনা। এই যে বিষয়গুলা মাথার মধ্যে রেগুলার নিজে চেষ্টা করবা। আগে পুরো অধ্যায়টা যেভাবে বললাম সেভাবে কভার করার পর রেগুলার ম্যাপিং করার চেষ্টা করবে এবং রেগুলার সংকেতগুলো মনে রাখার চেষ্টা করবা। এখন যারা হচ্ছে ডিউ ইউনিট ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু হচ্ছে তোমার সংকেতের জিনিসটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। তাদের জন্য আবার তোমার হচ্ছে নামকরণটা ইম্পর্টেন্ট। তাদের জন্য আবার তোমার ধরো কিছু সামথিং রিয়াকশন গুলো ইম্পর্টেন্ট না, বাট যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ক্যান্ডিডেট, তাদের জন্য পুরা জৈব যৌগটা প্রতিটা পার্ট ইম্পর্টেন্ট। তো যারা ডিউ ইউনিট অ্যাডমিশন ক্যান্ডিডেট, তাদের কোন পার্টটা ইম্পর্টেন্ট না, সেটা তোমরা আমাদের অ্যাডমিশনের অ্যানালাইসিস ইম্পর্টেন্ট হবে, অ্যানালাইসিস ক্লাসটা দেখলেই বুঝতে পারবা যে তোমার জন্য এই টপিকটা সব থেকে বেশি মনোযোগ দেওয়া উচিত। বাট সব রিয়াকশন অবভিয়াসলি বইটা তোমার, তুমি অ্যাডমিশন ডিউ ইউনিটের হও, তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও, তোমার অবভিয়াসলি পড়তে হবে। তোমাকে অবভিয়াসলি বইটা প্রতিটা রিয়াকশন সম্পর্কে ধারণা থাকতেই হবে, এবং প্রতিটা থেকে একটা থেকে আরেকটা কনভার্ট কিভাবে হইতেছে এটা তোমার মাথায় আনতেই হবে যে কোনো মূল্যে। এবং নামকরণ মাস্ট বি লাগবে, সেটা রিটেনের জন্য হোক বা এমসিকিউ এর জন্য হোক, আসার সম্ভাবনা অনেক বেশি। এরপর আসি কোশ্চেন ব্যাংক সলভ করবা। আগে পুরো অধ্যায়টাকে কভার করলা। সাপোজ আমি যদি বলি যে ধরলাম যে তুমি একবারই এইচএসসি তে খুব ভালো মতো পড়োই নাই, বা জৈব যৌগ এখন কোনো মনেই নাই, সিঙ্গেল পিচ অফ ওয়ার্ডও মনে নাই, সেই ক্ষেত্রে আমি বলবো যে তুমি 60 ঘন্টা সময় দাও জৈব যৌগতে, 50 আওয়ার্স। 60 ঘন্টা এখন তুমি 6 দিনে দিতে পারো, 1 মাসেও দিতে পারো, বাট রেগুলার তোমাকে পড়তে হবে। এবং যেভাবে বললাম, রিকল মেমোরি ইজ মোর দ্যান ইম্পর্টেন্ট দ্যান অ্যাক্টিভ মেমোরি। তার মানে তুমি একটা রিয়াকশন করছো, তারপর দিন সকালে উঠে মনে করতে পারো না, সেটা তোমার ব্যর্থতা। তারপর দিন সকালে উঠে মনে করার চেষ্টা করবে, এবং নেক্সট দিন যখন তুমি আবার জৈব যৌগটা পড়তেছো, তো সেই টাইমে আগে সবগুলা রিয়াকশন লিখার পরে নতুন টপিকে হাত দিবা। এবং সমানু বলো, তারপর হচ্ছে বাকি যা কিছু আছে, এইভাবে যদি তুমি পড়া শুরু করো, দেখবা যে তোমার একটা টাইমে যে আর কোনো কঠিন মনেই হইতেছে না। আমার একটা সময় যে জৈব যৌগ মনে হইতো যে জৈব যৌগ আমি যদি আরো 1 মাসও না পড়ি, তারপর আমার মনে থাকবে। কারণ তুমি যখন রিকল করতেছো বারবার এবং জিনিসগুলোকে ম্যাপিং করতে পারো, তুমি যখন একটা রিয়াকশন থেকে আরেকটাতে কনভার্ট হইতে পারো, তুমি যেদিন বুঝবা অ্যালকেন থেকে শুরু করে তুমি ফেনল পর্যন্ত, তুমি হচ্ছে ডাইজেনিয়াম লবণ থেকে শুরু করে ওই পাশে যত কিছু উৎপাদন আছে সব করে ফেলতে পারতেছো একবারই খাতা অন করে, সেদিন বুঝবা তোমার জৈব জগতে আর কোনো আটকানোর চান্সই নাই। তো এইটুকুই, তুমি বারবার চেষ্টা করো, এটা হচ্ছে রেগুলার পড়াশোনার মাধ্যমে আয়ত্ত হবে তোমার। তো তুমি অন্তত 60 ঘন্টা তো তোমাকে দিতেই হবে, এবং আমি বলি রেগুলার 30 থেকে 40 মিনিট এই সময় থেকে দাও জৈব যৌগের জন্য, ঘুমানোর আগে বা ঘুম থেকে উঠে, যাতে করে তোমার জিনিসটা মাথা থেকে একবারে উড়ে না যায়। এবং যে রিয়াকশন গুলা দেখতেছো বারবার ঘুরে আসতেছে, যে সংকেত গুলা বারবার ঘুরে আসতেছে, সেগুলো দেওয়ালের মধ্যে টাঙ্গায় রাখো।
যাতে করে তোমার ওই জিনিসগুলো মাথার মধ্যে সেট আপ হয়ে যায় এবং ভুলে না যাও। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং ডিউ ইউনিটের যারা তোমরা প্রিপারেশন নিতেছো, ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস বুঝতেছো না কোনটা কিভাবে করবা, সেটার জন্য হচ্ছে আমরা ইম্পর্টেন্ট অ্যানালিসিস এর ক্লাস দিচ্ছি। কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হও, এবং টেলিগ্রাম গ্রুপে আমরা সবসময় চেষ্টা করি তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার। এছাড়াও আমরা প্রতি সপ্তাহে কিউএনএ সেশনে আমরা তোমাদের যে কোশ্চেনগুলো মনে হয় সবার জন্য প্রয়োজন অ্যান্সার দেওয়ার, সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। এবং আমরা রেগুলার ক্লাস আপলোড করতেছি ডিউ ইউনিটের জন্য, যেটা একবারই সম্পূর্ণ ফ্রি, যেটা হয়তো বা অন্য কোনো প্ল্যাটফর্মেই তোমরা পাইতেছো না এই মুহূর্তে। তো আমরা রেগুলারলি একটা রুটিনের মধ্য দিয়ে যাইতেছি। তো চেষ্টা করো ক্লাসগুলো করার, এবং যতটা সম্ভব চেষ্টা করো পড়াশোনা করার। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এবং অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো। এতে হচ্ছে আমরা ইন্সপায়ার পাই যে হ্যাঁ তোমরা আমাদের সাথে আসো, এটা আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমরা হচ্ছে তোমাদেরকে একটা গাইডলাইন দিতেছি এবং সেটা তোমাদের কাজে লাগতেছে। এই কাজে লাগলেই আমার সার্থকতা এতটুকুই। আমার এখান থেকে এক পয়সাও ইনকাম হইতেছে না, না ইউটিউব থেকে, না তোমাদের কাছ থেকে আমি কোনো একটা সিঙ্গেল পিচ অফ মানি নিতেছি। তো এটাই আমার সার্থকতা। তোমরা একটা ভালো পজিশনে যাও, এটাই আমার চাওয়া। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।